যে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ কি 26-এ? আজকে মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল 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 গেল। আবার আমি দেখেছি যে নতুন উদ্যমে নতুন ভাবে, হ্যাঁ, যাকে বলে রেজারেকশন, পুনর্জন্ম হতে, সেটাও দেখেছি। দিল্লির নেতৃত্ব কি ভাবছে পশ্চিমবঙ্গটাকে নিয়ে এই লোকসভা ভোটের এই রেজাল্টের পর কি ভাবছে? আপনি তো দিল্লিতে যেহেতু থাকেন, কি তাদের থেকে সাড়া পাচ্ছেন? পশ্চিমবঙ্গ নিয়ে তারা কি ভাবছে এই মুহূর্তে রাজ্য সভাপতি যেহেতু সুকান্ত মজুমদার এখন মন্ত্রী হয়ে গেছে, সেই পদটা এখন খালি আছে, তাহলে কে রাজ্য সভাপতি হতে পারে? এই রাজ্য সভাপতির দৌড়ে কে এগিয়ে? যে শুভেন্দু অধিকারী অমিত শাহর বেস্ট চয়েস, এটা যুক্তি দিয়ে সবসময় বিশ্লেষণ করা যায় না। অমিত শাহ শুভেন্দু অধিকারীকে পছন্দ করে, সুতরাং বিজেপি শেষ হয়ে গেছে এইটা বলা মানে কিন্তু জার্নালিস্টের পক্ষে তো বলা উচিতই নয়, কেননা আমরা তো কোনো দলের জার্সি গায়ে দিয়ে বসে নেই, আমরা একটা অবজেক্টিভ সিচুয়েশনকে বিশ্লেষণ করব। সুতরাং দেয়ার ইজ নো ফুল স্টপ, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে বিজেপিরও এখন অনেকটা এগিয়ে গেছে। আগামী দিনে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গেই তৃণমূলের লড়াইটা হবে, কিন্তু বিজেপি শেষ হয়ে গেছে, এন্ড অফ বিজেপি, এই তত্ত্বটাতে আমি বিশ্বাস করি না। এবং সেইভাবে, এবং তৃণমূল থেকে এসেছেন, সুতরাং কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা ব্যাপার থাকে। যেরকম হিমন্ত কংগ্রেস থেকে এসে তরুণ গগৈয়ের বিরুদ্ধে কাজে লড়াই করেছে, সুতরাং কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়। এবং শুভেন্দু অধিকারী তৃণমূলটা বোঝে, যেহেতু নিজে তৃণমূল করেছে, সুতরাং হি ওয়াজ ফ্রম ইনসাইড, না মানে এটা তো এইরকম সব ফ্যাক্টর ছিল। শুভেন্দুর বয়স কম। এই রাজ্য সভাপতির দৌড়ে আপনার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে কে এই রশিটা টেনে ধরবেন, বিজেপি সংগঠনের রশিটা? এরকমও তো হতে পারে যে শুভেন্দু হলো না, দিলীপও হলো না, অন্য কোনো তৃতীয় ব্যক্তি হয়ে গেল, যেটা অনেক সময় নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হয়। ব্যাপারটা হচ্ছে যে সংখ্যালঘুরা তোমাকে ভোট দেবে না, এটা ধরে নিয়ে সংখ্যালঘুকে বাদ দিয়ে দেওয়া, এবং এই যে মেরুকরণ করে হিন্দু ভোটটাকে বাড়াবো, এই কৌশলটাই ভুল। তার কারণটা হচ্ছে যে বাঙালি হিন্দু মানে গোটা দেশের, মানে উত্তরপ্রদেশ বিহারের হিন্দুর থেকেও তফাৎ। এখানকার যে বাঙালি হিন্দু, তুমি নাস্তিক হয়েও হিন্দু হতে পারো, তুমি এটা এটা প্রচন্ড কম্পোজিট কালচার। এবং এখানে মাছ মাংস খাওয়াটার সঙ্গে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই, যেটা একটা ইস্যু হয়েছিল তেজস্বী যাদবের মাছ খাওয়া নিয়ে। বাংলাতেও মানে রীতিমতো তৃণমূল স্লোগান দিয়েছিল যে মাছলি খাও মোদি হাটাও। তো আমি এরকম ধরনের এতে সুযোগটা তৃণমূলকে দেবো কেন? তো এই যে জিনিসটা না, যে এবং মাঝখান থেকে সিএ করতে গিয়ে বুমেরাং হলো, তার কারণটা হচ্ছে যে হিন্দু ভোটও কনসলিডেট হলো না, আর মুসলিম ভোট আরো ইনসিকিউরড হয়ে গিয়ে পুরো তৃণমূলের ছাতার তলায় চলে এলো, যেটা আইএসএফ আগে কিছুটা পেয়েছিল, এবার আইএসএফ হাওয়া হয়ে গেল। আর এবং আইএসএফ এর ওপরে বিজেপির নির্ভরশীলতা কমাতে হবে, যে মুসলিম ভোটটা ভাঙার জন্য আইএসএফ এর উপর নির্ভরশীলতা। আইএসএফ এর যদি সেটা বরং যেটা অতীতে হতো, যে কয়েকজন মুসলিম প্রতিনিধি রাখা হতো, যাতে মুসলিমরা ভোট না দিলেও বিজেপিকে অ্যান্টি মুসলিম ভাবমূর্তিটা তৈরি হতো না। তোমরা জানো না, সিকান্দার ভক্ত বলে একজন মন্ত্রী ছিল, বিদেশ মন্ত্রী হয়েছিলেন মানে কিছুদিনের অল্প সময়ের জন্য, এবং জনসংঘের নেতা ছিল। তো জনসংঘের মুসলিম নেতা ভাবা যায়, আরএসএস এর মুসলিম নেতা। তো এই যে এখন কোনো মুসলিম ক্যাবিনেটে কোনো মুসলিম এবারও নেওয়া হলো না। মুসলিম ভোট তুমি না পাও, তুমি অ্যান্টি মুসলিম এই প্রচারটা তো হচ্ছে না। তুমি বৌদ্ধ হলেও কোনো ক্ষতি নেই, তুমি বৌদ্ধকে পার্লামেন্টারি মিনিস্টার করছো, মুসলিম ছাড়া। এবং এই শতকরা 30% যে মুসলমান পশ্চিমবঙ্গে ভোট, এই ভোটটা হাতে নিয়ে মমতা শুরু করছে। তুমি তো প্রথমেই 70%-এর ওপরে দিচ্ছে। হ্যাঁ, তো তুমি এটা তুমি কেনই ভুল করবে, যেখানে নরেন্দ্র মোদী সৌদির সাথে সম্পর্ক করছে, দুবাইতে গিয়ে গলা মেলাচ্ছে, সেখানে গিয়ে ভাইজান ভাইজান করছে, এবং সেখানে গিয়ে হিন্দু মন্দির পর্যন্ত স্থাপন করে আসছে, তাহলে খামোকা এখানকার মুসলিমরা কি অপরাধ করেছে? আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছে সিএ এর পর, যে তোমাদের মুসলমানদের এখানে থাকতে পারবে না, তোমাদের পাকিস্তান চলে যেতে হবে, বাংলাদেশ চলে যেতে হবে, কেননা নাগরিকত্ব বিল তাই বলছে। তাহলে এখানে তো তারা তো আরো বেশি করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ছাতার তলায় আসছে মমতার, তাকে ভোট দাও। সুতরাং এইটা যে এন ব্লক মুসলমান সমাজ যে ভোটটা দিল, এই স্ট্র্যাটেজিটাকে বদলাতে হবে। এবং সিএ কিন্তু 5 বছরে করেনি,
একদম ভোটের প্রচারের সময় মোদী প্রথমবারে এসেও সিএ বলেনি, তারপরে তো গেল এবং এই রাজ্য থেকে চাপ এলো, রাজ্য নেতৃত্বের চাপ ছিল, তার ফলে এটা তো কোনো লাভ হলো না। 26-এ বিজেপি পশ্চিমবঙ্গে আদৌ কি জায়গা করতে পারবে? এই মুহূর্তে কিন্তু ধন্দে, কারণ যেভাবে সংগঠন নড়বড়ে, যেভাবে বিজেপি লোকসভায় খারাপ ফল হলো, কার্যত ভরাডুবি হলো, এই মুহূর্তে মানুষকেও ভাবাচ্ছে, বিজেপি কর্মীদেরকেও ভাবাচ্ছে, এমনকি বিজেপি নেতৃত্বও তাদের সংগঠনের দড়ির যে রশিটা সেটা ঠিক মতো করে টেনে রাখতে পারছে কিনা, এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে। 26-এ বিজেপি কি সত্যিই দাঁড়াতে পারবে? তারা যেহেতু বলছে লোকসভা নিরেখে তারা নাকি 90টা আসনে এগিয়ে আছে বিধানসভায়। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল, কথা বলবো স্যারের সাথে। স্যার, বিজেপি 26-এ কি আদৌ ভবিষ্যৎ আছে? পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ কি 26-এ? দেখো, আমি 40 বছর ধরে সাংবাদিকতা করছি এবং এই 40 বছরের সাংবাদিকতার যেটা আমার শিক্ষা আমি পেয়েছি সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো ফুল স্টপ ইন পলিটিক্স। রাজনীতিতে কোনো পূর্ণচ্ছেদ নেই। অর্থাৎ আজকে মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল 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 গেল, আবার আমি দেখেছি যে নতুন উদ্যমে নতুন ভাবে, হ্যাঁ, যাকে বলে রেজারেকশন, পুনর্জন্ম হতে, সেটাও দেখেছি। মায়াবতী শেষ হয়ে গেছে, আবার মায়াবতী বিরাট দল হয়েছে, এটা অতীতে দেখা গেছে। এবারে কংগ্রেসেরই দেখো না কি হয়েছিল। কংগ্রেস কেউ আশা করেনি যে প্রায় দ্বিগুণ হয়ে গেল সংখ্যা। তো বিজেপির পশ্চিমবঙ্গে তো কিছুই ছিল না, জিরো ছিল। পশ্চিমবঙ্গে কলকাতা কর্পোরেশনের ভোট হলো, তখন 2টো কাউন্সিলর জিতেছিল বিজেপির, তার জন্য আবির খেলা হয়েছিল। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে লালকৃষ্ণ আডবাণী স্টেটমেন্ট করলেন যে খাতা খোলা হ্যায় বিজেপি পশ্চিম বাঙ্গাল মে। আজকে সেই বিজেপি 77টা এমএলএ। প্রধান বিরোধী দলের রাজনৈতিক পরিসরটা কে পেয়েছে? বিজেপি পেয়েছে। কংগ্রেসের সিপিএম এর তো পাওয়ার কথা ছিল, তো সেটা হারিয়ে গেছে। সুতরাং বিজেপি শেষ হয়ে গেছে এইটা বলা মানে কিন্তু জার্নালিস্টের পক্ষে তো বলা উচিতই নয়, কেননা আমরা তো কোনো দলের জার্সি গায়ে দিয়ে বসে নেই, আমরা একটা অবজেক্টিভ সিচুয়েশনকে বিশ্লেষণ করব। সুতরাং দেয়ার ইজ নো ফুল স্টপ, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে বিজেপিরও এখন অনেকটা এগিয়ে গেছে। আগামী দিনে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গেই তৃণমূলের লড়াইটা হবে। কিন্তু অনেকেই বলছে যেভাবে লোকসভা ভোটে যা বিজেপি ফল করেছে, প্রধান বিরোধী দল থাকতে পারবে কিনা, সেই তকমাটা রাখতে পারবে কিনা 26-এ, সেটা নিয়েও কিন্তু একটা মানে আশঙ্কা আছে। এখনই এই কনক্লুশন, এই সিদ্ধান্তে আসা উচিত নয়। কি হবে সেটা এখন তো 2 বছর বাকি আছে। এবং হার্ড রিয়েলিটিটা কি? হার্ড রিয়েলিটিটা হলো যে বিজেপি এবং তৃণমূল দুজনেরই ভোট ব্যাংক বেড়েছে। বিজেপিরও শতকরা ভোট বেড়েছে, আবার তৃণমূলেরও বেড়েছে, অল্প অল্প করে বাড়লেও বেড়েছে, কমেনি কারোর। এই ভোট ব্যাংকটা বাড়লো মানে তাহলে তো সিপিএম এর কাছ থেকে, কংগ্রেসের কাছ থেকে ভোট ব্যাংকটা এসেছে, তা না হলে বাড়ে কি করে? এখন এই পরিস্থিতিতে বিজেপির রণকৌশল কি হবে, বিজেপির নেতা কি হবে, বিজেপির সাংগঠনিক দুর্বলতা থেকে বিজেপি বেরোতে পারবে কিনা, বিজেপির মানে যে জোশ, সেই জোশটা আবার ফিরিয়ে আনতে পারবে কিনা, আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি একটা কমপ্লেসেন্সি এসে যায়, অ্যারোগ্যান্স এসে যায়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের মানে দলের নেতাদেরও এর মধ্যে অহংকার আসা উচিত নয়, যে আমি একটা এত বড় আমি কি হনুরে, আমি এটা হয়ে গেছি। তাহলে কিন্তু মনে রাখতে হবে, সেই গল্পে আছে না, নীতিকথার গল্পে, যে কচ্ছপ আর খরগোশের, যে খরগোশ ঘুমিয়ে পড়লো, কচ্ছপ এগিয়ে চলে গেল। সুতরাং রাজনীতিতে যেরকম পূর্ণচ্ছেদ নেই, রাজনীতিতে কমপ্লেসেন্সি, আত্মতৃপ্তির জায়গাও নেই। তৃণমূল কংগ্রেস এখন কিভাবে এগোবে, বিজেপি কিভাবে এগোবে, সুতরাং শেষ কথা এখনো বলার সময় আসেনি। কিন্তু বিজেপি শেষ হয়ে গেছে, এন্ড অফ বিজেপি, এই তত্ত্বটাতে আমি বিশ্বাস করি না। এই 26-এই যদি বিজেপি ঘুরে দাঁড়ায় বা ঘুরে দাঁড়ানোর রণকৌশল ঠিক করে, তো তাহলে স্যার একটা জিনিস, বিজেপির সব থেকে সাংগঠনিক দিক থেকে বিজেপিকে আরো মজবুত করতে হবে, এইটা উঠে আসছে। আত্মসমালোচনা করে বিজেপি যদি আত্মসমালোচনা করে, তাহলে সাংগঠনিক দিক থেকে ওরা মজবুত নয়। তাহলে সাংগঠনিক দিক থেকে মজবুত হতে গেলে এই মুহূর্তে রাজ্য সভাপতি, যেহেতু সুকান্ত মজুমদার এখন মন্ত্রী হয়ে গেছে, সেই পদটা এখন খালি আছে, তাহলে কে রাজ্য সভাপতি হতে পারে?
এই রাজ্য সভাপতির দৌড়ে কে এগিয়ে? শেষ পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব, মানে যেটাকে হাইকমান্ড বলি আমরা, তারা কি সিদ্ধান্ত নেবে সেটা তো আমি জানি না, কিন্তু এটা খুব পরিষ্কার যে ওয়ান ম্যান ওয়ান পোস্টের নীতি সর্বভারতীয় ক্ষেত্রেও নাড্ডা মন্ত্রী হয়ে গেছেন, সুতরাং প্রথমে ওদের সর্বভারতীয় সভাপতি ঠিক করতে হবে, সেটা এখনো ঘোষণা হয়নি। এর একটা প্রক্রিয়া আছে, এটা 2-3 মাস সময় লাগে। তার কারণটা হচ্ছে যে শুধু তো সভাপতি নয়, পশ্চিমবঙ্গে কিন্তু সভাপতির পাশাপাশি আরো কিছু নেতা, যেমন যারা প্রভারী ছিল এবং বাইরে থেকেও প্রভারী এসেছে, তারা থাকবে কিনা, অনেকগুলো প্রশ্ন আছে। এখন এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের সাথে রাজ্য নেতাদের আলোচনা হবে, মানে এখানে অমিত মালভিয়ার কি ভবিষ্যৎ হবে, এখানে মঙ্গল পাণ্ডের কি ভবিষ্যৎ হবে, সুনীল বানসালের কি ভূমিকা হবে, এগুলো এখন দেখতে হবে। কিন্তু রাজ্য সভাপতি তার টিমও তৈরি করবে একটা। আমার যেটা মনে হয়, মানে এটা আমি একদম প্রেজুডিস না হয়ে বলছি, তার কারণ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ দুজনের সঙ্গেই আমার অত্যন্ত ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক ভালো, এবং আমি যেহেতু দিল্লিতে ছিলাম, আমি এরকম একদম তুতু ম্যাতে অভ্যস্ত নই। এটা আমার স্ট্রেংথ তো বটে, আমার উইকনেসও হয়তো, কিন্তু প্রত্যেকেরই কিছু পজিটিভ এবং নেগেটিভ থাকে। সুকান্ত মজুমদার বয়স অনেক কম, সুতরাং লং ওয়ে টু গো, এবং উনি জিতেছেন। জো জিতা ও সিকান্দার মন্ত্রী হয়ে গেছেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্যমন্ত্রী তো সবাই, কিন্তু শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল, শিক্ষাটা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা একটা বড় ইস্যু। এবং অনেক সময় মন্ত্রী কিন্তু সাংগঠনিক কাজেও সাহায্য করে, চিরকাল হয়েছে। কংগ্রেসে রাজীব গান্ধী প্রিয়রঞ্জন দাসমুন্সিকেও স্টেট মিনিস্টারই করেছিল, কমার্সের স্টেট মিনিস্টার, তখন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে হারিয়ে সুকান্ত মজুমদার জিতেছেন। এবং মন্ত্রী হলে হয় কি, সাইরেন বাজিয়ে একটা কনস্টিটিউয়েন্সিতে গেলে মন্ত্রী তার সংগঠনেও প্রভাব ফেলে, এবং সে একটা বিবৃতি দিলে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে বিবৃতি দেয়। শিক্ষায় দুর্নীতির ইস্যুটা রয়েছে, সুতরাং শিক্ষা নিয়ে তিনি সবাক হবেন, এটা নিশ্চয়ই বিজেপির একটা প্ল্যান আছে বলেই শিক্ষায় নিয়ে গেছেন। আচ্ছা, তারপরে ধর্মেন্দ্র প্রধান ওখানে আছেন, তিনি উড়িষ্যার লোক, উড়িষ্যা এবং বাংলা প্রতিবেশী রাজ্য, বাংলা বোঝেন, সুতরাং জয় জগন্নাথ তো আছেই। এখন যেটা হয়েছে যে সুকান্ত মজুমদারের জায়গা, সুকান্ত মজুমদার নিজে খুব শিক্ষিত, তিনি সম্ভবত জুলজির শিক্ষক, এবং সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকেও রিপ্রেজেন্ট করেন। সুকান্ত মজুমদার যথেষ্ট অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করছিলেন, সুতরাং কিন্তু সুকান্ত মজুমদারের জায়গায় একজনকে তো আনতে হবে, কেননা এই দায়িত্বটা সেখানে। আমার নিজের যেটা, মানে দিল্লিতে থেকে দেখেছি যে শুভেন্দু অধিকারী অমিত শাহর বেস্ট চয়েস। এটা যুক্তি দিয়ে সবসময় বিশ্লেষণ করা যায় না। অমিত শাহ শুভেন্দু অধিকারীকে পছন্দ করে, তার কারণ কি, অমিত শাহর যেটা মনে হয় যে ভালো মানুষ হওয়া, এবং সুকান্ত বাবু যেরকম ভালো মানুষ, এবং তিনি যথেষ্ট মানে চেষ্টাও করছেন। কিন্তু যেরকম হিমন্ত বিশ্ব শর্মা অসমে, অমিত শাহর মানে তুরুপের তাস। অমিত শাহ চেয়েছিলেন, আমি একদম লেটেস্ট জানি না, কিন্তু অমিত শাহ যেটা চেয়েছিলেন আমি জানি, যে উনি চেয়েছিলেন যে ক্রমশ পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে হিমন্ত বিশ্ব শর্মা অফ বেঙ্গল গড়ে তোলা, এবং সেইভাবে, এবং তৃণমূল থেকে এসেছেন, সুতরাং কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা ব্যাপার থাকে। যেরকম হিমন্ত কংগ্রেস থেকে এসে তরুণ গগৈয়ের বিরুদ্ধে কাজে লড়াই করেছে, সুতরাং কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়। এবং শুভেন্দু অধিকারী তৃণমূলটা বোঝে, যেহেতু নিজে তৃণমূল করেছে, সুতরাং হি ওয়াজ ফ্রম ইনসাইড না, মানে এটা তো এইরকম সব ফ্যাক্টর ছিল। শুভেন্দুর বয়স কম, শুভেন্দুর সময়টা দেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে শুভেন্দু 24/7 পলিটিক্স করে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা ওই মহাভারতে যেরকম পরন্তু বলতো না, আমিও এরকম একটা পরন্তু বলছি। সেটা হচ্ছে পরন্তুটা কি, যে দিলীপ ঘোষ কিন্তু আরএসএস এর চয়েস। কেননা আরএসএস এর যদি মানে সে থাকে, তাহলে আরএসএস কিন্তু বলছে যে দিলীপ ঘোষকে যেভাবে সরানো হয়েছে, 5টা অন্তত আসনে শুভেন্দু অধিকারীর প্রার্থী যাদেরকে সরিয়েছে তারা হেরেছে, সুতরাং শুভেন্দু অধিকারীকে তুমি কি করে এখন প্রদেশের সভাপতি করে দেবে? কেননা সে তো হেরেছে, তাকে তো দায়িত্বটা নিতে হবে। কেননা যদিও সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন,
কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এবারের যে ভোট হয়েছে সেই ভোটের প্রার্থী মনোনয়নটা তার ডিটারমিনিং লিডারশিপটা কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে ছিল, অর্থাৎ নির্ধারক শক্তি ছিল। অধিকারী বলছেন যে আমি আমার দুটো জায়গা ছিল, আমি সেই দুটো জায়গা জিতিয়ে দিয়েছি। আর খুব বিজেপিতে ভালো হলেও যেমন সেক্ষেত্রে আমার ক্রেডিট লোক বলবে, কিন্তু খারাপ কিছু হলেই দেখছি আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু চিরকাল সব দলই হয়। মানে আমরা একটা কথা আছে না যে ব্যর্থতা বা হেরে গেলে ডিফিট, তা সে হচ্ছে অনাথ শিশু, অরফ্যান, কিন্তু সাফল্যের মানে অনেক দাবিদার। তখন কিন্তু সাফল্যের বাবা মা, হ্যাঁ, অনেক বেশি হয়, তারা সবাই দাবি করে যে আমার, কিন্তু যখন ব্যর্থতা হয় তখন কেউ দায়িত্ব নিতে চায় না। আমি যেটা বললাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এটা কিন্তু আমার বক্তব্য নয়, এটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের নেতারা অনেকেই দিল্লিতে দৌড়ে গিয়ে তারা এই নালিশটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জানিয়েছেন তারা অলরেডি, এবং তারা বলছেন কেন্দ্রীয় নেতৃত্বকে যে অনেক হয়েছে, এরপরও যদি শুভেন্দু অধিকারী হয় তাহলে এটা হওয়া উচিত নয়। কিন্তু আমি যেটা বারবার বলছি যে দিল্লির শুভেন্দু অধিকারী সম্পর্কে একটা কিন্তু পজিটিভ অ্যাপ্রোচ আছে। এটা কেন আছে জানো, আমি একটা খুব দ্রুত সংক্ষেপে একটা কথা বলি। আমি যেহেতু দিল্লিতে থাকি সেই জন্য আমি আমার বৃহৎ প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গকে দেখি, জাতীয় প্রেক্ষাপটে। নরেন্দ্র মোদী এবারে মন্ত্রিসভা যে গঠন করেছেন, তাতে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে পুরনো যারা আছেন তারা ব্যর্থ হলেও নরেন্দ্র মোদী কিন্তু মন্ত্রিসভার যে দপ্তরগুলো বদল করেননি, বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই রেখেছেন। তার কারণ যেমন নির্মলা সীতারামন, একটা উদাহরণ দিচ্ছি, অর্থমন্ত্রীর বিরুদ্ধে কম অভিযোগ হলো না, সরিয়ে দাও, কত নাম অর্থমন্ত্রী এসে গেল, বিভিন্ন লবি কাজ করলো। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এই বাজেট সেশন আসছে, নতুন বাজেট হবে, কেননা ওটা ভোটার অ্যাকাউন্ট হয়েছিল, নরেন্দ্র মোদীর অ্যাপ্রোচটা হচ্ছে যে লোকটা, সে পুরুষ মহিলা যে হোক, যে ব্যক্তি সে যে জিনিসটা করেছে তার একটা ধারাবাহিকতা রাখা উচিত। আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি দায়িত্বটা পারলে না, এবার আমি যদি সঠিক লিডার হই, আমি যদি ভালো বস হই, তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি যাও এটা কভার করে নিয়ে এসো, এবং তুমি সন্দেশখালীতে গিয়ে পারলে না একটা ইন্টারভিউ নিয়ে আসতে, তুমি রেখার সাথে দেখাই করতে পারলে না, তুমি চলে এলে। আমি যদি এখন বলি যে একদম ফায়ারিং মোডে যে তুমি রেখার ইন্টারভিউ করতে পারলে না, তোমার আর করতে হবে না, তুমি কাল থেকে তুমি থাকবে না, বলে আমি তোমার জায়গায় আরেকজন কাউকে নিয়ে চলে এলাম, তাকে বললাম যে তুমি যাও, গিয়ে তুমি চেষ্টা করো। এখন এক্ষেত্রে থিওরি অফ প্রবাবিলিটি, যাকে তুমি নিয়ে আসছো সে আবার ব্যর্থ হতে পারে, কিন্তু যে সন্দেশখালীতে গেছে, জায়গাটা চেনে, রেখাপাত্র বাড়িটা চেনে, রেখাপাত্রর কাছে অ্যাপ্রোচ করেছে, রেখাপাত্র জানে যে এই মেয়েটা এসেছিল, তাহলে সে দ্বিতীয়বার আবার সে কিন্তু দিয়ে দিতে পারে। তো এটা আমি একটা উদাহরণ দিলাম, আমার সাংবাদিকতার উদাহরণই মনে আসে, আমি নিজে সাংবাদিক বলে। সুতরাং শুভেন্দু পারেনি বলে তাহলে সে তো, মমতাও তো যারা হেরে গেছে তাদের টিকিট দিচ্ছে। তার মানে এরকম তো নয় যে যারা হেরে গেছে হয় হারলো তো সঙ্গে সঙ্গে আবার দিল। তাহলে এখানে কিন্তু মোদির সাথে মমতার একটা মিলও খুঁজে পাচ্ছি, অর্থাৎ যারা পরাজিত হলেই, বরং অভিষেক বলেছে যে যারা পরাজয়ের স্বীকার করতে হবে, তাদেরকে দেয়া চলবে না। এটা অ্যাপ্রোচ কে কিভাবে আমি কিন্তু মোদি অমিত শাহর মধ্যে দলের যে নেতা, হেরে গেছো ঠিক আছে, তুমি দেখলে যোগী আদিত্যনাথের কিরকম পিঠ চাপড়ালো নরেন্দ্র মোদী দিল্লিতে, উত্তরপ্রদেশে এই ভরাডুবির পর। সুতরাং যে লিডার হবে না, তাকে এই পিঠ চাপড়ানোটাও জানতে হবে হেরে যাওয়ার পর। তাহলে তাহলে শুভেন্দুকে যদি এখন ফায়ারিং মোডে দাঁড় করিয়ে যে কেষ্টা বেটাই চোর, এই অ্যাপ্রোচটা নেওয়া হয়, সেইটা উচিত কিনা সেটাও প্রশ্ন আছে। সুতরাং কে এগিয়ে এই রাজ্য সভাপতির দৌড়ে? আপনার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে কে এই রশিটা টেনে ধরবেন, বিজেপি সংগঠনের রশিটা? এরকমও তো হতে পারে যে শুভেন্দু হলো না, দিলীপও হলো না, অন্য কোনো তৃতীয় ব্যক্তি হয়ে গেল, যেটা অনেক সময় নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হয়। কমন সেন্স অ্যাপ্লাই করে আমি বলছি যে শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত হি ইজ নট আউট। যারা মনে করছে যে তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। দিলীপ ঘোষ অত্যন্ত ভালো সংগঠক, এবং দিলীপ অধিকারীর সময় কিন্তু 2019-এ সব থেকে ভালো ফল করেছে, এবং দিলীপ ঘোষ
যেসব কথা বলতো, হাত কেটে দেবো, পা কেটে দেবো, আমাকে মোহন ভাগবত নিজে বলেছে যে দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন সেগুলোর জন্য আমি একবার দিলীপ দা বলে, দিলীপ দার সঙ্গে কথা বলেছি। দিলীপ দা তো পুরনো আরএসএস এর লোক। নরেন্দ্র মোদী নিজে এসে কিরকম বললো যে আন্দামানে একসঙ্গে কাজ করেছে, মানে দিলীপ দা আসার আগে, পার্টিতে আসার আগে নরেন্দ্র মোদী তাকে চিনতেন, দীর্ঘদিন ধরে কাজ করেছেন। সুতরাং তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এবং ওই যে কথাগুলো বলতো, মোহন ভাগবত আমায় বলেছিল যে দিলীপ দা ওগুলো বললেও, দিলীপ দাকে আমি আলোচনা করেছিলাম, দিলীপ দা আমাকে বলেছিলেন যে ওইগুলো ভোকাল টনিক, ওই যে পিকের ফুটবলে দিত না ভোকাল টনিক, মানে আমি যদি ওগুলো না বলি, আমার তো সংগঠন নেই, সংগঠনটা তৈরি করছি। এখন যদি আমি একটা মিনমিন করে কথা বলি, যেখানে ওখানে তৃণমূল কংগ্রেসের মানে দোর্দণ্ড প্রতাপ, হ্যাঁ, যেটাকে বিজেপি নেতারা বলে সন্ত্রাস করছে, তাহলে সেক্ষেত্রে তার মোকাবিলা করতে গেলে আমি আমি সেই ভাষাতে আমার কাজ দিচ্ছে। সুতরাং এইটা কিন্তু পশ্চিমবঙ্গে খায়, আপনারা দিল্লিতে বসে বুঝবেন না। এটা কিন্তু অমিত শাহকেও দিলীপদা বলেছিল। ভরাডুবির পর কিন্তু মোহন ভগবতের গলায়ও কিন্তু একটা আলাদা সুর দেখা গেছে। তিনি বলছেন এত অহংকার করলে চলবে না, তারপর সবাইকে গুরুত্ব দিতে হবে, এরকম একটা তিনি বলেছেন। না, এটা কিন্তু সংঘাত নয়। এটা না, আমি অনেকদিন ধরে আরএসএস এর কভার করছি, তো সব সুদর্শনও বলতো লালকৃষ্ণ আডবাণী সম্পর্কেও কম সমালোচনা তারা করতেন না তখন, সেই সময়, মানে আমি প্রি পাকিস্তান, প্রি জিন্না বলছি, যখন আডবাণী হেলম অফ অ্যাফেয়ারে বাজপেয়ী সমালোচনা কম করেছে। সুতরাং এটা আরএসএস তো অটোনমাস বডি, আরএসএস ইজ ইকুয়াল টু বিজেপি নয়। বরং আমি মনে করি যে যখন অসন্তোষ তৈরি হয়, মানুষের তো একটা অসন্তোষ আছে, তার প্রমাণ হয়েছে, নইলে উত্তরপ্রদেশেও অন্তত এরম ফল হয় না। নরেন্দ্র মোদীরও ভোটের মার্জিন কমেছে, তার তো একটা ময়না তদন্ত হবে। কিন্তু আরএসএস যখন এই কথাগুলো বলে তখন কিন্তু বিজেপির লাভ, এভাবে কেউ ভাবে না। স্যার, দিল্লির নেতৃত্ব কি ভাবছে পশ্চিমবঙ্গটাকে নিয়ে এই লোকসভা ভোটের এই রেজাল্টের পর কি ভাবছে? আপনি তো দিল্লিতে যেহেতু থাকেন, কি তাদের থেকে সাড়া পাচ্ছেন? পশ্চিমবঙ্গ নিয়ে তারা কি ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে? প্রথম কথা হচ্ছে যে বিজেপি এমন একটা দল যাদের টেনাসিটি ভয়ঙ্কর। মানে ওই আইএস পরীক্ষা দেয় না, 5বার পরীক্ষা দিয়ে তারপর আইএস পায়, এমন অনেক ছেলে আছে যে ফেল করলো, সেদিন থেকেই আবার পরের বারের পরীক্ষা দিতে শুরু করে। বিজেপি হচ্ছে এইরকম একটা ছাত্র, যে আমি দেখেছি 2021-এ যখন হেরে গেল, তারপরে 2024-এ কোনো উৎসাহে ভাটা পড়লো। তো এইটা একটা ভয়ঙ্কর বিজেপির গুণ। এটা কিন্তু আজকে নয়, এটা আমি বাজপেয়ী আডবাণীর সময় থেকে দেখেছি। সেই চেষ্টা করতে 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 বিজেপি আজকে এসছে। এবং আরেকটা কথা মনে করিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সিপিএম কে যে উৎখাত করেছে, সেটা একটা বিধানসভা নির্বাচনে হয়নি, অন্তত 3টে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ক্রমিক ধীরে 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 বেড়েছে। বিজেপি, মোদী, অমিত শাহ ভোটে হারার পর তাদের মধ্যে যাতে হতাশা না আসে, তাদেরকে চাঙ্গা করার জন্য পরের দিন থেকেই তাদেরকে মানে ভোকাল টনিক দিতে শুরু করেছে, এবং আরো দেবে। এখন তো ক্যাবিনেট ফরমেশনটা সবে হয়েছে, দপ্তর বন্টন, স্পিকারটা নিয়ে জটিলতাটা কেটে যাক, একটু সেটেল ডাউন করলেই পার্লামেন্ট সেশনটা কনফিডেন্স নো কনফিডেন্স মোশনের ব্যাপার আছে, প্রধানমন্ত্রী বিদেশে গেছেন, ফিরে আসবেন ইটালি থেকে, এবং প্রধানমন্ত্রীর কিন্তু G7-এর বৈঠকের পর সঙ্গে সঙ্গে একটা সুইজারল্যান্ডেও নেমন্তন্ন ছিল, যাতে ইউক্রেন আর রাশিয়ার শান্তি বৈঠকে করার জন্য। উনি ওটা যাচ্ছেন না, না গিয়ে উনি চলে আসছেন সংসদের অধিবেশনের জন্য। আবার উনি পার্লামেন্টারি পার্টিদেরও সবাইকে বলবেন, এ করবেন। আমার মনে হয় যে উৎসাহে কোনো ভাটা পড়বে না, আরো ঘর গোছাবে। এবং অর্থবল আছে বিজেপির, স্ট্র্যাটেজি আছে, এই অভিজ্ঞতা থেকে বিজেপি শিক্ষা নিয়ে আবার আসরে নামবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপির মিস্টেক্স, প্রথম মিস্টেক যে তোমাকে বাঙালি হতে হবে, মানে উত্তর ভারতীয় মানসিকতা নিয়ে এখানে কোনো স্ট্র্যাটেজি চাপিয়ে দিলে হবে না। এখানে কিন্তু বাঙালি বিজেপি হতে হবে। বিষ্ণুকান্ত শাস্ত্রী এখানে পার্টি প্রেসিডেন্ট ছিল, আডবাণী তপন শিকদারকে যখন করেছিল, আমি বলেছিলাম যে আপনি শাস্ত্রীজিকে খুব তাড়িয়ে দিলেন, শাস্ত্রীজি এত ভালো লোক এবং সংস্কৃতের পণ্ডিত, বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত তার ছাত্র ছিল, বাজপেয়ীজির কবিতার অনুবাদ করতেন। তো বললো যে सब बहुत अच्छा है, हम तो कंटेम्पोररी भी है, शास्त्री जी को उत्तर प्रदेश का गवर्नर बना रहा हूँ, लेकिन पश्चिम बंगाल में शास्त्री सारनेम से बीजेपी नहीं बढ़ेगा, वहाँ बंगाली चाहिए। তো তপন শিকদারকে নিয়ে এলো, এখন তো বাঙালি নেতৃত্ব আছে।
স্যার আরো একটা কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্রামে গেলেন, অনেকটা কি খাটাখাটনি হয়ে গেল এই লোকসভা ভোটে? না, এটা ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষ তো বিশ্রাম নিতেই পারেন, এবং যেখানে মমতা আছেন, মমতা হেলম অফ অ্যাফেয়ারে এখন মমতাই আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অপারেশন আছে, এই 16 তারিখে অ্যাপোলোতে স্টোনের অপারেশন আছে, স্টোন হয়েছে এবং স্টোনটা অনেকটা বেড়ে গেছে, কেননা ক্যাম্পেন করার সময় স্টোনের অপারেশন পরে 2-3 দিন রেস্ট নেবে, তারপর পার্লামেন্টে যাবে, সেখানে ওথ টেকিং হবে, এমপি হিসেবে শপথ নেবে। তারপরে ওর চোখের পরীক্ষা আছে এবং সেটা ওকে প্রত্যেক বছর একবার যেতে হয়, পরিবার নিয়ে যাবে এবং সেখানে থাকবে। এবং ও, এটাকে আমি বলি অ্যাক্টিভ ইনার্শিয়া, মানে আমার সক্রিয় নিষ্ক্রিয়তা, অর্থাৎ আমি নেই কিন্তু আমি দূর থেকে দেখব যে আমার অনুপস্থিতি, কারণ হি ইজ দ্য পার্টি ইনচার্জ, মমতা প্রশাসনের প্রধান, কিন্তু অভিষেকই কিন্তু এবারে পুরো মাইক্রো ম্যানেজমেন্ট, মানে স্টিং অপারেশন থেকে শুরু করে ব্রিগেডের সেই র্যাম্প, কি যেন র্যাম্প তৈরি করা, হ্যাঁ র্যাম্প তৈরি করা, সবটাই ও করেছে। এখন এই অভিষেক দূর থেকে দেখবে যে জেলায় জেলায়, কারণ অভিষেকের অনেক আইডিয়া আছে যে পুরো খোলনলচে বদলে দেওয়ার পার্টিগতভাবে, এবং সেইগুলো অভিষেক দেখবে যে তার অনুপস্থিতিতে পার্টির যারা জেলায় জেলায় যে নেতারা রয়েছে তারা কি করছে, কি হচ্ছে, তারপরে ফিরে এসে আবার নতুন করে নতুন উদ্যমে নামবে। কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপির গুডবুকে আপনি বলছেন সব থেকে গুডবুকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো এই ভরাডুবির পরও কে আছে? আমি মনে করি শুভেন্দু। তার কারণটা হচ্ছে যে দিলীপ দাকেও পছন্দ করে, দিলীপ দা করেন, কিন্তু দিলীপ দা হচ্ছে খুব ঠোঁট কাটা লোক, কলে স্পেডে স্পেড। দিলীপ দা এরকম একটা অনুগত ভক্ত টাইপ নয়, এবং দিলীপ দার একটা আরএসএস এর ব্যাকগ্রাউন্ড আছে, পুরনো লোক। আরএসএস এর পুরনো লোকেরা শুভেন্দু অধিকারীকে নবাগত ল্যাটারাল এন্ট্রি বলে মনে করে। এটা বিজেপির ভেতরে চিরকাল ছিল, আজকে বলে নয়। যারা কংগ্রেস থেকে আসতো, এই যে যশবন্ত সিনহা, এরা সব যখন বিজেপিতে আসে, তাদেরকে তো যশবন্ত সিং আর যশবন্ত সিনহা এক নয়, বিজেপির কাছে সবসময় ল্যাটারাল এন্ট্রি। কিন্তু দিলীপ দা একটা, যেটা আমি দিল্লিতে থেকে যেটা মনে হয়েছে, দিলীপ দা এখন অবশ্য সেটা বোধহয় বুঝতেও পেরেছেন, দিলীপ দা প্রথমে যে একটু মন্তব্য করেছিলেন যে কাটিবাজি বা ইত্যাদি, ওগুলো ঠিক ছিল, ওগুলো কেন্দ্রীয় নেতৃত্বের মনে হয়েছিল যে অভিমানের বলা বা কিন্তু তারপরে যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে কিছু কথা বলেছেন, অনেকের মানে নাম টাম করেও বলে ফেলেছেন, সেগুলো বোধহয় মানে দিল্লি পছন্দ করে না। এটা আমি দিলীপ দা বলে বলছি না, আবার আমি বলছি এটা নট বেসড অন এনি ইনফরমেশন। বিজেপিকে আমি জানি বা বুঝি বলে বলছি যে বিজেপি এমন একটা পার্টি, এখানে না ব্ল্যাকমেল হতে চায় না বিজেপি, যে তুমি আমাকে চমকে নেতৃত্ব পাবে, এটা বিজেপি পার্টিতে খুব মুশকিল। আপনি বলছেন শহরতলিতে 44টা কেন্দ্রে, 44টা ওয়ার্ডে বিজেপি অনেকটা এগিয়ে স্যার। 44টা ওয়ার্ডে এগিয়ে, তার মানে বিজেপির তো ভোট ব্যাংক যেভাবে দেখা যাচ্ছে শহরতলিতে তো অনেকটা বেড়েছে। শহরতলিতে এই যে টোটাল পার্সেন্টেজ অফ ভোট তো বেড়েছে অল্প, বোধহয় 1.5 বেড়েছে, কিন্তু এখানে না এই স্টাডিটা খুব ভালো করে করা উচিত, কেননা আমি তো পোলস্টার নই, সোশ্যাল সার্ভেটা খুব বৈজ্ঞানিকভাবে করা উচিত। একটা জিনিস যেটা আমার একটু খারাপ লাগছে, এই প্রবণতাটা পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিক সংস্কৃতিতে ভালো নয়, সেটা যে বিজেপি যেসব জায়গাগুলো এগিয়েছে, যে সেগমেন্টগুলো, সেগুলো হিন্দি ভাষী এলাকা। মানে ধরো আলিপুরে, যেখানে মারোয়ারিরা থাকে, গুজরাটিরা থাকে, সেই সব জায়গায় বিজেপি এগিয়েছে। এখন এইটা ভোট দেওয়াটা, মানে হিন্দি ভাষীরা বিজেপিকে দেবে আর বাঙালি তৃণমূলকে দেবে লোকসভায়, এই যে দেখা যাচ্ছে না, এটা কাম্য নয়, এটা কাম্য নয়। অনেকে বলছেন যে এটা লোকসভার জন্য হয়েছে, বিধানসভা এবং লোকসভা একই রকম ভাবে কিন্তু বিহেভ করে না, এবং এটা খুব ভালো যারা পোলস্টার তারা বলতে পারবে যে মানে বিধানসভা এবং লোকসভায় অতীতে, হ্যাঁ বিশ্বনাথ চক্রবর্তী ভালো বলতে পারবে যে লোকসভা এবং বিধানসভার মধ্যে তুলনামূলক স্টাডিটা আমার কাছে একদম রেডিমেড অত নেই, কিন্তু অনেকে বলেন যে যেরকম আমি দিল্লিতে বলতে পারি যে কেজরিওয়াল কি বিধানসভায় ভোট দিয়েছে, দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, আর দিল্লিতে নরেন্দ্র মোদীকে দিয়েছে, সুতরাং একই লোক একইভাবে ভোট দেয় না। তার মানে 26-এ এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস যখন সরকারে এখানে, তাহলে সেইভাবেই ভোট হবে। হতে পারে, ইউ ক্যানট রুল আউট দ্যাট পসিবিলিটি অলসো, অর্থাৎ মোদীকে হাঁটানোর
করছিল। হ্যাঁ, কিন্তু হতে পারে না। না, এটা এটা এবার বিধানসভা নির্বাচনে এখানে যে ভোটটা ছিল সেটা ছিল মোদির ভোট। 2026টা হবে মমতার ভোট, অর্থাৎ মমতার থাকবে না থাকবে না, এটা এটা এবারে যে ভোটটা হয়েছে সেই ভোটটা মোদির থাকবে কি থাকবে না। এখানে বিজেপি একটা ভুল করেছিল যে মোদির থাকবে কি থাকবে নাটাকে মমতা থাকবে কি থাকবে নাতে পরিণত করার চেষ্টা করেছিল। অর্থাৎ অমিত শাহ বলেছে, মোদিও বলেছে যে 2024-এ তোমরা যদি আমাকে ভোটটা দাও তাহলে 2026-এ আমরা মমতাকে তাড়াতে পারবো। এই যে লিঙ্ক করাটা 2024-এর সাথে 2026-এ, এইটা অনেকে মনে করছে যে এটা ভুল হয়েছে, এটাকে লিঙ্ক করাটা ঠিক হয়নি। কেননা বরং মোদির গ্যারান্টি তুমি যখন বলছো, তাহলে মমতার প্রসঙ্গটাকে না এনে মোদির গ্যারান্টি, মোদিতে হাইলাইট করা উচিত ছিল। তুমি মোদির গ্যারান্টি থেকে অ্যান্টি মমতা কেন করতে গেলে? তাতে হলো কি যে অ্যান্টি মমতা, ওভারডোজ অফ অ্যান্টি মমতায় বাঙালি যেন একটা দিল্লি বিরোধী হয়ে গেল। তুমি মমতাকে ভিকটিম স্ট্যাটাস পেয়ে গেল। তুমি অহেতুক ওভার, আমি যদি তোমাকে খুব বেশি গালাগাল দিতে শুরু করি তখন আবার তুমি সমবেদনাও পেয়ে যেতে পারো, একটা আহারে সিনড্রোম আসতে পারে। দেখেছো বাঙালি মেয়েটাকে কিরকম ভাবে রোজ এসে এসে বলে যাচ্ছে বাইরে থেকে, তো এইটাও কাজ করেছে। সুতরাং আরো অনেক বেশি ট্যাকটিক্যালি বারবার বলছি না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেঙ্গলি মনস্তত্ত্ব।